আসসালামু আলাইকুম। ১ নম্বর প্রশ্ন, লাবিব, রামিম ও জিদানের বয়সের গড় অপেক্ষা লাবিব, রামিম ও শাফিনের বয়সের গড় ৫ বছর কম। শাফিনের বয়স ২০ বছর হলে জিদানের বয়স কত? দেখুন, আমাদের জিদানের বয়স বের করতে হবে। তো আমরা ধরে নিব যে লাবিব, রামিম ও জিদানের বয়স ধরে নিব আমরা এক্স। এই যে লাবিব, রামিম ও জিদানের বয়স ধরবো হচ্ছে এক্স। তাহলে অতএব এদের বয়সের গড়, লাবিব, রামিম ও জিদানের বয়সের গড় ধরে নিলাম এক্স। তাহলে অতএব লাবিব, রামিম ও জিদানের বয়সের সমষ্টি কত হবে? তাহলে এক্স এর সাথে 3 গুণ হবে, 3x হবে, 3x। এখন দেখুন, লাবিব, রামিম ও শাফিনের বয়সের গড় 5 বছর কম, মানে এই 3 জনের বয়সের গড় থেকে এই 3 জনের বয়সের গড় 5 বছরের কম। তাহলে লাবিব, রামিম ও শাফিনের বয়স কত হবে? লাবিব, রামিম ও শাফিনের বয়সের গড় কত হবে? যেহেতু 5 বছর কম, তাহলে এখান থেকে x থেকে 5 মাইনাস x মাইনাস 5। অতএব লাবিব, রামিম ও শাফিনের মোট বয়স, তাহলে কি হবে? এখানেও 3 জন আছে, তাহলে 3 দ্বারা গুণ, তাহলে 3 গুণ, তাহলে 3 দ্বারা গুণ করলে 3x, 3 দ্বারা 5কে গুণ করলে 3 5 15, এত বছর। এখন দেখুন, এই যে লাবিব, রামিম ও জিদানের বয়স থেকে যদি লাবিব, রামিম ও শাফিনের বয়স মাইনাস করি, তাহলে আমরা কি পাবো? লাবিব কাটা যাবে, রামিম কাটা যাবে, তাহলে জিদান মাইনাস শাফিন যদি মাইনাস করি, তাহলে জিদান মাইনাস শাফিনের মোট বয়স পাওয়া যাবে। তাহলে 3x থেকে এটা কাটা যাবে, 3x আর 3x কাটা যাবে, তাহলে থাকবে শুধু 15। তাহলে 3x থেকে যদি এটা মাইনাস করি, তাহলে দেখুন 15 থাকবে। কিভাবে 15 হয় দেখুন, এই যে 3x থেকে 3x মাইনাস 15 মাইনাস, তাহলে এখানে মাইনাস হবে আর এখানে প্লাস হবে, তাহলে এটা কাটা, তাহলে 15 থাকবে শুধু, তাহলে 15। তাহলে জিদানের বয়স মাইনাস শাফিনের বয়স সমান 15। বা এখানে দেখুন, শাফিনের বয়স দেওয়া আসে 20 বছর, তাহলে জিদানের বয়স কত হবে? জিদানের বয়স 15, আর শাফিনের বয়স মাইনাস আছে, এই পাশে আসে প্লাস হবে, তাহলে শাফিনের বয়স দেওয়া আছে 20 বছর, তাহলে 15 আর 20 হচ্ছে 35, তাহলে জিদানের বয়স হচ্ছে 35 বছর। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ, 35 বছর। 2 নম্বর প্রশ্ন, দুইটি দলের সদস্য সংখ্যার লসাগু 90 এবং গসাগু 15 হলে উভয় দলের সদস্য মোট কত জন? তা আমরা দুইভাবে অঙ্কটা করতে পারি। সরাসরি এটা থেকে এটা মাইনাস করে দিলে হয়ে যাবে। 90 থেকে যদি 15 মাইনাস করি, তাহলে 5, 10 থেকে 5 বিয়োগ করলে 5, অথবা 1 2, 9 থেকে 2 বিয়োগ করলে 7, 75। তো এইভাবে যদি করি এটা অ্যান্সার আসবে। অথবা আমরা ডিটেলস করব হচ্ছে এইভাবে, যে একটি সংখ্যা গুণ অপর সংখ্যা, তো একটি সংখ্যা গুণ হচ্ছে অপর সংখ্যা সমান এদের লসাগু গুণ গসাগু, এটা একটা সূত্র। একটি সংখ্যা গুণ অপর সংখ্যা সমান এদের লসাগু গুণ গসাগু, তাহলে লসাগু হচ্ছে 90 গুণ হচ্ছে গসাগু হচ্ছে 15। তাহলে এখানে দেখুন, 90কে ভাঙাইতে পারি আমরা 45 গুণ 2, তার গুণ 15 তো আছেই, তাহলে 45 গুণ 15 আর 2 গুণ করলে 30। তাহলে একটি সংখ্যা হচ্ছে 45 এবং অপর সংখ্যা হচ্ছে 30। তো 45 আর 30 নেওয়ার কারণ হলো যে 45 আর 30-এর লসাগু কিন্তু 90 হয় এবং 45 আর 30-এর গসাগু কিন্তু 15 হয়। এই জন্য এখানে 45 আর 30 আমরা নিয়ে আসলাম, মানে এই দুইটা সংখ্যা থেকে। অন্য কোনো সংখ্যা নিলে কিন্তু মিলবে না। তাহলে উভয় দলের সদস্যের সংখ্যা, মোট সদস্য, তাহলে একটা দলের সদস্য পেলাম 45 এবং অপর দলের সদস্য পেলাম 30, তাহলে 45 আর 30 যোগ করলে 75। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ, 75 জন। 3 নম্বর প্রশ্ন, কাফি ও খলিল একটি কাজ যথাক্রমে 10 দিনে ও 15 দিনে করতে পারে, তারা একত্রে কাজটি কত দিনে করতে পারবে? দেখুন, আমরা করেছিলাম ক খ একটি কাজ এত দিনে এবং এত দিনে করতে পারে, তারা একত্রে কাজটি কত দিনে করতে পারবে। এই ধরনের নিয়ম একটা সূত্র দিয়ে করি আমরা, সেটা হলো T1 × T2 বাই T1 প্লাস T2। টি দ্বারা টাইম বোঝাবে, তো প্রথমে যে সময়টা লাগে ওই দুটার গুণফল এবং নিচে হচ্ছে যোগফল। তাহলে দেখুন, T1 এর মান হচ্ছে 10 ধরবো আমরা, আর T2 এর মান হচ্ছে 15, মানে দ্বিতীয়
জনের কাজ করতে যে সময়টা লাগে সেটা, আর নিচে 10 যোগ 15। তাহলে 10 আর 15 গুণগুলো 10 আর 15 থাকে যাবে উপরে, আর 10 আর 15 গুণ যোগ করলে হচ্ছে 25। 5 দ্বারা কাটলে 5 দুগুণে 10 এবং 5 5 25। এই 5 দ্বারা আবার 15 কাটলে হচ্ছে 3, তাহলে 3 দুগুণে 6। তাহলে 6 দিনে তারা একত্রে কাজটি করতে লাগবে 6 দিন। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ। 4 নম্বর প্রশ্ন, একটি লাঠির মোট দৈর্ঘ্যের 40%-এর সাথে 45 মিটার যোগ করলে সম্পূর্ণ লাঠির দৈর্ঘ্য পাওয়া যায়। লাঠিটির দৈর্ঘ্য কত? তো লাঠিটির দৈর্ঘ্য আমরা ধরে নেব x। তাহলে প্রশ্ন মতে কী হবে দেখুন, একটি লাঠির মোট দৈর্ঘ্যের 40%-এর সাথে, তাহলে x এর 40% এর সাথে 45 মিটার যোগ, তাহলে যোগ হচ্ছে 45, যোগ করলে সম্পূর্ণ লাঠির দৈর্ঘ্য পাওয়া যায়। তাহলে সম্পূর্ণ লাঠির দৈর্ঘ্য ধরছি আমরা x, তাহলে ইকুয়াল হচ্ছে x। তাহলে x ইন্টু 40% অর্থ হচ্ছে উপরে 40, নিচে হচ্ছে 100 প্লাস 45 তো থাকবেই, ইকুয়াল হচ্ছে x। বা এখানে এটা শূন্য কাটা, 2 দ্বারা কাটলে 2 দুগুণে 4, 5 দুগুণে 10, তাহলে উপরে 2x নিচে 5 প্লাস হচ্ছে এটা 45 ইকুয়াল x। তাহলে দেখুন এখানে 5 লসাগু করব, তাহলে 2x প্লাস 5 45 গুণ করলে 5 5 25 এর 5 হাতে 2, 5 4 20 আর 2 22 ইকুয়াল x। বা 5 আর x গুণ করলে 5x ইকুয়াল 2x প্লাস হচ্ছে 225। তাহলে 5টা x থেকে 2টা x বিয়োগ করলে 3টা x ইকুয়াল হচ্ছে 225। তাহলে অতএব x ইকুয়াল কত? দেখুন অতএব x ইকুয়াল 3 দ্বারা 225কে ভাগ করলে হয় 75। যেহেতু x এর মান 75 এবং সম্পূর্ণ লাঠির দৈর্ঘ্য আমরা ধরছিলাম x মিটার, তাহলে x এর মান হচ্ছে 75, তাহলে লাঠিটির দৈর্ঘ্য হলো 75 মিটার। তাহলে এই প্রশ্নের অ্যান্সার গ। 5 নম্বর প্রশ্ন, বার্ষিক শতকরা 12.5% সুদে কত টাকার 4 বছরের সুদ 100 টাকা হবে? এখানে দেখুন সুদের হার দেওয়া আছে আর ইকুয়াল 12.5%, অর্থাৎ 12 দুগুণে 24 একে 25 নিচে 2, আর পার্সেন্ট অর্থ হচ্ছে 100 দ্বারা ভাগ 100 ইকুয়াল উপরে 25 আর নিচে 2 আর 100 গুণলে 200, আর n এর মান দেওয়া আছে 4, n ইকুয়াল 4 বছর। তার সুদ i ইকুয়াল হচ্ছে দেওয়া আছে 100। এখন আমরা বের করব কি কত টাকার, এখানে চাইছে কত টাকার, অর্থাৎ p এর মান বের করতে হবে। p ইকুয়াল হোয়াট? তো আমরা জানি PNR ইকুয়াল i অথবা i ইকুয়াল PNR, যেভাবে লিখুন। আমরা যেহেতু p এর মান বের করব এটা আগে লিখছি এই জন্য। তাহলে p ইকুয়াল কী হবে, উপরে i আর নিচে হচ্ছে NR। তো i এর মান হচ্ছে 100 আর নিচে NR, n এর মান হচ্ছে 4 গুণ r, আর r এর মান হচ্ছে 25/200, 25/200। তাহলে দেখুন এই 100 থাকবে আর এই 200টা উপরে চলে যাবে, কারণ এটা নিচে যেহেতু আছে এটা গুণ হয়ে উপরে চলে যাবে। তাহলে 100 গুণ হচ্ছে 200 আর নিচে 4 গুণ 25, 4 গুণ 25। দেখুন 25 দ্বারা 100কে ভাগ করলে 4, এই 4 আর এই 4 কাটা আবার, তাহলে থাকতেছে শুধু 200। তাহলে p এর মান পেলাম 200, তাহলে 200 টাকা হবে এই প্রশ্নের অ্যান্সার। তাহলে অ্যান্সার হচ্ছে খ। 6 নম্বর প্রশ্ন, 5 টাকায় 8টি কলা ক্রয় করে 5 টাকায় 6টি কলা বিক্রি করলে শতকরা কত টাকা লাভ হবে? দেখুন 5 টাকায় ক্রয় করে 8টি কলা আর 5 টাকায় বিক্রয় করে 6টি কলা। তাহলে দেখুন 8টি কলার ক্রয় মূল্য হচ্ছে 5 টাকা, অতএব একটি কলার ক্রয় মূল্য উপরে 5 নিচে 8 এত টাকা। আবার 6টি কলার বিক্রয় মূল্য 5 টাকা, 6টি কলার বিক্রয় মূল্য কত? 5 টাকা, অতএব একটি কলার বিক্রয় মূল্য উপরে 5 আর নিচে আসবে 6 এত টাকা। তাহলে যেহেতু বিক্রয় মূল্যটা কি বেশি, তাহলে লাভ, অতএব লাভ হয়। বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য মাইনাস, তাহলে 5/6 মাইনাস 5/8 এত টাকা। তাহলে দেখুন 6 আর 8-এর লসাগু হচ্ছে 48, 6 দ্বারা 48কে ভাগ করলে 8 হবে, 8 আর 5 গুণ করলে 5 8 40 মাইনাস 8 দ্বারা 48কে ভাগ করলে হবে 6, 6 আর 5 গুণ করলে 5 6 30। তাহলে 40 থেকে 30 বিয়োগ করলে হচ্ছে 10 আর নিচে হচ্ছে 48। এখন দেখুন ক্রয় মূল্য থেকে লাভ হয়, তাহলে এত টাকা, এটা হচ্ছে ক্রয় মূল্য, 5/8 টাকায় লাভ হয় এত টাকা, 5/8 টাকায় লাভ হয় হচ্ছে 10/48 টাকা, অতএব 1 টাকায় লাভ হয়।
তাহলে কী হবে 8টা উপরে চলে যাবে, তাহলে 10 গুণ 8 আর নিচে 5 গুণ 48। অতএব কত টাকায়? 100 টাকায় লাভ হয়। তাহলে কী হবে? 100 উপরে গুণ হবে, তাহলে 10 গুণ 8 গুণ হচ্ছে 100 আর নিচে 5 গুণ 48। তাহলে দেখুন 5 দ্বারা 10কে ভাগ করলে হচ্ছে 2, আর 8 দ্বারা 48কে ভাগ করলে 6 8 48, এই 2 দ্বারা 6কে ভাগ করলে হচ্ছে 3 3 গুণে 6, এবং 100কে যদি 3 দ্বারা ভাগ করি আমরা জানি যে 100কে 3 দ্বারা ভাগ করলে হয় 33 সমস্ত 3-এর 1। এই যে 3 দ্বারা যদি 100কে ভাগ করি তাহলে 3 33 99, থাকবে 1, এই 1 উপরে চলে যাবে 3টা নিচে, অর্থাৎ 33 সমস্ত 3-এর 1 হবে এই প্রশ্নের অ্যান্সার। তাহলে অ্যান্সার ঘ। 7 নম্বর প্রশ্ন, একটি জারে দুধ ও পানির অনুপাত 5:1। দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা 8 লিটার বেশি হয় তবে পানির পরিমাণ কত? দেখুন দুধের পরিমাণ বেশি পানি অপেক্ষা কত? দুধের পরিমাণ পানি অপেক্ষা বেশি কত হবে? 5 থেকে 1 মাইনাস 5 মাইনাস 1 এত লিটার সমান কত? 4 লিটার। 4 লিটার। তাহলে দেখুন দুধের পরিমাণ 4 লিটার বেশি হলে পানির পরিমাণ কত হবে তখন? পানির পরিমাণ তো দেওয়াই আছে এখানে 1 লিটার। 1 লিটার। অতএব দুধের পরিমাণ 1 লিটার বেশি হলে পানি কত হবে? উপরে 1 নিচে 4 এত লিটার। অতএব দুধের পরিমাণ কত লিটার বেশি হলে? এবার 8 লিটার বেশি হলে। এখানে দেখুন যে দুধের পরিমাণ পানি অপেক্ষা 8 লিটার বেশি হলে পানির পরিমাণ কত লিটার। তাহলে দুধের পরিমাণ যদি 8 লিটার বেশি হয় তাহলে পানির পরিমাণ কী হবে? তখন 1-এর সাথে 8 গুণ, 1 গুণ 8 আর নিচে 4, 4 দ্বারা 8কে ভাগ করলে হচ্ছে 2, তাহলে সমান 2 লিটার। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক, 2 লিটার। 8 নম্বর প্রশ্ন, x³ + 6x² + 11xy² + 6y³ এর উৎপাদক নিচের কোনটি? দেখুন এটা একটু উৎপাদকের ক্ষেত্রে একটু কঠিন অঙ্ক, যে এখানে দেখতে হবে যে x-এর মান কত বসালে রাশিটার মান 0 হয়। x-এর মান যদি আমরা y বসাই, -y বসাই, তাহলে এই রাশিটার মান 0 হয়। কীভাবে হয়? দেখুন x-এর জায়গায় যদি -y বসাই তাহলে -y লিখে হোল কিউব হবে, প্লাস 6 × x², x এর জায়গায় বসাবো -y, তারপর স্কোয়ার × y, প্লাস 11xy, 11x, x জায়গায় তো -y বসাবো, y² আবার, প্লাস 6y³। তাহলে দেখুন -y³ হবে, মাইনাসের উপর কিউব থাকলে মাইনাসই হবে, তাহলে y³ আর মাইনাসের উপর স্কোয়ার দিলে প্লাস হয়ে যাবে, তাহলে 6y³ হবে এখানে, প্লাস 6y² আর y গুণ করলে y³ প্লাস মাইনাসে মাইনাস, এখানে 11 y আর y² গুণ করলে y³ প্লাস 6y³। তাহলে দেখুন প্লাসের হচ্ছে এখানে 6টা y³, এখানে 6টা y³, তাহলে 12টা y³, আর এখানে -y³ -11y³, তাহলে -0 12টা, তাহলে এটা কাটলে কি 0। অর্থাৎ x-এর মান যখন -y বসাচ্ছি তখন এই রাশিটার মান 0 আসতেছে। তাহলে এই রাশিটার একটা উৎপাদক কী হবে? -y পাশে আসে প্লাস, তাহলে একটা উৎপাদক হবে x + y, মানে -y পাশে আসে যেহেতু প্লাস হয় তাহলে x + y হবে এই রাশিটার একটা উৎপাদক। এখন দেখুন এই অঙ্কটা কীভাবে সমাধান করতে হয়। তাহলে x³ + 6xy² + 11xy² + 6y³। তাহলে যেহেতু একটা উৎপাদক কী হবে আমাদের? x + y হবে, তাহলে x + y আমরা লিখে রাখবো 3টা, কারণ এখানে হোল কিউব আছে ওই জন্য আমরা 3টা লিখব। তাহলে এখন এটাকে ইকুয়াল বানাইতে হবে, যে x³ বানাইতে হবে। এখানে x আছে তাহলে x² দ্বারা গুণ করবো, তাহলে x² আর x গুণ করলে হচ্ছে x³ প্লাস x² আর y গুণ করলে হচ্ছে x²y, সরি এখানে x²y আছে, তাহলে এখানে একটা x², কিন্তু এখানে আছে 6টা x²y, তাহলে আরও আমাদের দরকার হচ্ছে 5টা, তাহলে 5, এখানে x আছে তাহলে আরেকটা x নিব আর y নিব, তাহলে x²y হবে, তাহলে 5xy আর x গুণ করলে 5x² প্লাস 5xy আর y গুণ করলে 5xy²। এখানে দেখুন আছে 11টা xy², এখানে 5টা পেলাম, আরও আমাদের 6টা দরকার, তাহলে প্লাস 6x তো আছে, শুধু y² নিব, তাহলে 6xy² প্লাস 6y² আর y গুণ করলে 6y³। তাহলে দেখুন এখানে x + y, এখানে x + y, এখানেও x + y,
তাহলে একটা উৎপাদক হলো এক্স প্লাস ওয়াই, আর একটা এক্স স্কোয়ার প্লাস 5xy প্লাস 6y স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস 5xy প্লাস 6y স্কোয়ার। এখন এক্স প্লাস ওয়াই থাকে যাবে, এইটুকুই আবার মিল টার্ম হবে, যে গুণ করে 6 মিলাইতে হবে, যোগ করে 5, তাহলে 3 দুগুণে 6 হবে, 3 আর 2 যোগ করলে 5, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস 3xy প্লাস 6y স্কোয়ার। তাহলে এক্স প্লাস ওয়াই, এখান থেকে আমরা যদি এক্স কমন নেই তাহলে এক্স প্লাস 2y থাকবে, এক্স প্লাস এক্স তো কমন নিচ্ছি তাহলে 2y থাকবে, প্লাস এই দুটো থেকে যদি আমরা 3y কমন নিই তাহলে এক্স প্লাস 2y থাকবে, এক্স প্লাস 2y। তাহলে আমাদের উৎপাদক দেখুন একটা এক্স প্লাস ওয়াই হবে, তাহলে এক্স প্লাস ওয়াই কয়টাতে আছে, দুইটা রাশিতে আছে, তাহলে এক্স প্লাস ওয়াই হবে। তারপর হচ্ছে যে এক্স প্লাস 2y হবে, তাহলে এক্স প্লাস 2y এই জায়গায় আছে কিন্তু এই জায়গায় নাই, তাহলে এক্স প্লাস 2y হবে। আরেকটা হচ্ছে যে এক্স প্লাস 3y, তাহলে এক্স প্লাস 3y। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক। 9 নম্বর প্রশ্ন, x = √5 + √4 হলে x² + 1/x² মান কত? দেখুন যেহেতু x = কি আছে, √5 + √4 আছে, তাহলে অতএব 1/x = কি হবে, এখানে যদি ডিফারেন্স 1 হয়, যে 5 থেকে 4 বিয়োগ করলে 1, তো যদি ডিফারেন্স 1 হয় তাহলে x এর মান যা দেওয়া থাকবে 1/x এর মান তার বিপরীত হবে, অর্থাৎ এখানে +5 আছে হয়ে যাবে, মানে এখানে প্লাস আছে এই জায়গায় হয়ে যাবে মাইনাস। যদি x এর মান √3 + √2 থাকে তাহলে 1/x এর মান হবে √3 - √2। তাহলে এখন অতএব আমরা এখানে কি দেখুন, এই যে প্লাসের সূত্র পড়বে a² + b², তাহলে a + b² - 2ab, ওই সূত্র ফেলতে পারি, তাহলে এখানে আমরা প্লাস করে নিব, তাহলে এই দুটো যদি যোগ করি তাহলে x + 1/x, x + 1/x ইকুয়াল, তখন +√4 আর -√4 কাটে যাবে, তাহলে একটা √5 আর একটা √5, তাহলে দুইটা √5। তাহলে দেখুন অতএব আমাদের প্রদত্ত রাশি হচ্ছে x² + 1/x², তাহলে a² + b² সূত্র হলো a + b² - 2ab, এই x কাটা, তাহলে x + 1/x এর মান হচ্ছে 2√5, আমরা এখানে বের করে নিচ্ছি 2√5² - 2, তাহলে 2 এর বর্গ দিলে হচ্ছে 4, আর √² কাটে গেলে থাকবে 5 - 2, তাহলে 4 5 20, 20 থেকে 2 বিয়োগ করলে 18, তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 18, অ্যান্সার গ। 10 নম্বর প্রশ্ন, 18x + y হোল কিউব, 24x + y হোল স্কোয়ার এবং 32x² - y² এর গসাগু কোনটি? আগে আমরা এটা দুইভাবে করতে পারি, যে 18, 24 এবং 32 এর গসাগুটা আগে বের করে নিব। তাহলে 18, 24 আর 32 এর গসাগু কত হয় দেখুন, আমরা এইভাবে বের করব, 18, 24 আর 32, 2 দ্বারা যাবে, প্রথমে 2 দ্বারা সবগুলাকে যাবে, তাহলে 9 × 18, আর 2 দ্বারা 24কে ভাগ করলে হচ্ছে 12, আর 2 দ্বারা 32কে ভাগ করলে হচ্ছে 16। দেখুন যেহেতু 2 দ্বারা সবগুলাকে গেছে, তাহলে 2 হবে এই 18, 24 এবং 32 এর গসাগু। আর কোনো সংখ্যা দ্বারাই কিন্তু 3টাকে ভাগ করা যায় না, অর্থাৎ একটা সংখ্যা দ্বারাই 3টাকে ভাগ করতে হবে, যদি যায় সেগুলোই হবে গসাগু। যেহেতু 2 দ্বারা গেছে শুধু, তাহলে 2 হবে 18, 24 এবং 32 এর গসাগু। এবং এখানে উৎপাদকটা কি আছে, x + y হোল কিউব আছে, তাহলে এটা আমরা 3 বার লিখতে পারি, 3 বার লিখলাম। এখানে x + y হোল স্কয়ার আছে, তাহলে এটা আমরা 2 বার লিখব, x + y × x + y। এবং এখানে দেখুন x² - y² আছে, তাহলে x² - y² অর্থাৎ x + y × x - y। তাহলে তিনটা রাশিতে কি মিলতেছে দেখুন, এখানে x + y 3টা, এখানে 2টা, এখানে একটা, তাহলে একটা x + y সব জায়গাতেই পাচ্ছি, তাহলে x + y হবে তার, এবং সামনে যে সংখ্যাগুলো আছে 18, 24 এবং 32 এদের গসাগু পাইছি 2, তাহলে 2 × x + y হবে এই রাশির গসাগু, তাহলে অ্যান্সার হবে ক, 2 × x + y। আবার এই দেখুন 18, 24 এবং 32 এর গসাগু আমরা প্রাচীন পদ্ধতিতে যেভাবে শিখছি সেভাবে আমরা বের করতে পারি। 18 দ্বারা প্রথমে কি করব, 24কে ভাগ করব, 18কে 18 হবে, তাহলে 14 থেকে 18 বিয়োগ করলে হচ্ছে 6, 6 দ্বারা আবার 18কে ভাগ করলে হচ্ছে 3, 3 6 18, এই যে 6 পেলাম, এই 6 দ্বারা আবার কাকে ভাগ করব, 32কে, তো 6 দ্বারা যদি 32কে ভাগ করি তাহলে 5 6 30, থাকবে 2, 2 দ্বারা আবার 6কে, তাহলে 3 2 6, তাহলে 2 হলো গসাগু। তাহলে এই নিয়মেও গসাগু বের করতে পারি, আর এটা হচ্ছে আধুনিক পদ্ধতি, এই পদ্ধতিতে আমরা গসাগুটা বের করতে পারি। 11 নম্বর প্রশ্ন, -27 পাওয়ার 4/3 এর মান কত? দেখুন এই যে -27 আছে, আর এখানে কি আছে
4/3 ইকুয়াল এখানে দেখুন -3 লিখে হোল কিউব দিতে পারি, তারপর পাওয়ার 4/3 তো আছে, তাহলে এই 3 কাটা যাবে, তাহলে এখানে -3 পাওয়ার 4 -3 পাওয়ার 4 এবং আমরা জানি মাইনাসের উপর জোড়া পাওয়ার থাকলে প্লাস হয়ে যাবে, তাহলে 3/4 তো হচ্ছে 4টা 3 গুণ, 4টা 3 গুণগুলো কত হবে 1 2 3 4, দেখুন 3 3 9, এখানে 3 3 9, তাহলে 9 9 81, তাহলে 4টা 3 গুণগুলো হচ্ছে 81, তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 81। 12 নম্বর প্রশ্ন x পাওয়ার p মাইনাস কিউ ইন্টু p প্লাস কিউ এক্স পাওয়ার কিউ মাইনাস আর ইন্টু কিউ প্লাস আর ইন্টু এক্স পাওয়ার আর মাইনাস পি ইন্টু আর প্লাস পি ইকুয়াল কত। দেখুন এক্স এখানে পাওয়ার উপর যদি পাওয়ার থাকে তাহলে আমরা কী করবো, এটা গুণ করে দেবো, তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এখানেও ঠিক সেম নিয়ম এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়বে ইন্টু এখানেও এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ বলতে আর বি বলতে পি, তাহলে আর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন এগুলো কি প্রত্যেকটা 3টা রাশি কি গুণ হিসেবে আসছে, তাহলে গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো কী হয়ে যায়, যোগ হয়ে যায়, সূচকের সূত্র এটা, যদি গুণ থাকে কতগুলো রাশি তাহলে পাওয়ারগুলো ওদের পাওয়ারগুলো কী হয়ে যাবে, যোগ হবে, তাহলে এক্স পাওয়ার কী হবে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, প্লাস দিয়ে লিখতে হবে কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, প্লাস দিয়ে লিখতে হবে আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, তাহলে দেখুন প্লাস পি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার কাটা, মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার কাটা, তাহলে এক্সের উপর কি কিছুই থাকে না, তাহলে 0, তো যে কারোর উপরে 0 থাকলে সেটা 1 হয়, এটা সূচকের সূত্র, তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ। 13 নম্বর প্রশ্ন লগ 10 মানে 10 ভিত্তিক লগ এক্স ইকুয়াল -2 হলে এক্স এর মান কত। যেহেতু 10 ভিত্তিক লগ এক্স তাহলে এক্স ইকুয়াল কী হবে, এক্স ইকুয়াল হবে এই 10 এর উপর এটা পাওয়ার হিসেবে থাকবে, এই যে ভিত্তি যে আছে এটার উপর এটা পাওয়ার হিসেবে থাকবে, 10 এর উপর -2 থাকবে, তাহলে মাইনাসের জন্য উপরে 1 দিব আর নিচে 10 স্কোয়ার চলে আসবে, মানে এটা সূচকের নিয়ম, যদি মাইনাস থাকে তাহলে 1/10 স্কোয়ার, এটা এইভাবে হবে, মানে মাইনাসের জন্য 1 দেবো আর নিচে 10 স্কোয়ার চলে আসবে, তাহলে 1/10 উপরে স্কোয়ার দিলে হচ্ছে 100, তাই 1কে যদি 100 দ্বারা ভাগ করি তাহলে 0.01 আসবে, কেন হচ্ছে এখানে 2টা শূন্য আছে, তাহলে উপরে 2 ঘর আগে দশমিক হবে, তাহলে 2 ঘর আগে দশমিক হবে 0.01, তাহলে অ্যান্সার হলো ক। 14 নম্বর প্রশ্ন 10 ভিত্তিক লগ এক্স হোল স্কোয়ার ইকুয়াল 10 ভিত্তিক লগ এক্স স্কোয়ার হলে এক্স এর মান কত। দেখুন এটাকে আমরা এইভাবে যেটা আছে সেটাই লিখবো, 10 ভিত্তিক লগ এক্স হোল স্কোয়ার ইকুয়াল কি এই পাওয়ার থাকলে যে পাওয়ারটা বা সূচকটা এটা সহগ হিসেবে চলে আসে লগের ক্ষেত্রে, তাহলে 2 log 10 2 আসবে সামনে log 10x অর্থাৎ 10 ভিত্তিক log x 2 10 ভিত্তিক log x, এবং এবার যদি এটা এই পাশে আসে তাহলে মাইনাস হবে, আর এখানে যা আছে তাই থাকবে, -2 log 10 ভিত্তিক log x ইকুয়াল কি এটা এই পাশে আসে মাইনাস হলে এবং এই পাশে কি থাকবে 0 থাকবে। এখন এই দুইটা থেকে আমরা 10 ভিত্তিক log x কমন নিব, যেহেতু দুই জায়গাতে আছে, তাহলে এখানে কি আরেকটা থাকবে, যেহেতু হোল স্কোয়ার মানে কি দুইটা থেকে আমরা একটা কমন নিচ্ছি, তাহলে আরেকটা থাকবে মাইনাস, এখানে এটা কমন নিয়ে নিচ্ছি, তাহলে থাকবে শুধু 2 ইকুয়াল 0, তাহলে এটা ইকুয়াল একবার 0 লিখবে এবং এটা ইকুয়াল একবার 0, 10 ভিত্তিক log x ইকুয়াল হচ্ছে 0 বা 10 ভিত্তিক log x ইকুয়াল হচ্ছে আমরা জানি 10 ভিত্তিক log 1 এর মান 0, 10 ভিত্তিক log 1 এর মান হচ্ছে 0, এটা একটা ফর্মুলা, তাহলে আমরা কি x ইকুয়াল দুই পাশ থেকে এই দুটা যদি ক্যান্সেল হয় log 10 আর log 10 তাহলে x ইকুয়াল হচ্ছে 1, x ইকুয়াল 1। আরেকটা হচ্ছে এই যে 10 ভিত্তিক log x -2 এই পাশে এসে 0 হয়ে যাবে, সরাসরি আমরা লিখব 10 ভিত্তিক log x ইকুয়াল -2 এই পাশে এসে প্লাস হয়ে যাবে, তাহলে অতএব x ইকুয়াল কী হবে, এটা আমরা একটু উপরে অঙ্কটাই করলাম যে x ইকুয়াল কী হবে, যে এটা যে আছে এটা পাওয়ার হিসেবে থাকবে এই 10 এর উপর, তাহলে 10 স্কোয়ার, তাহলে 10 এর উপর স্কোয়ার দিলে কী হবে 100, তাহলে এই প্রশ্নের অ্যান্সার x এর মান পাইলাম হচ্ছে 1 আর হচ্ছে 100, তাহলে অ্যান্সার হচ্ছে গ। দেখুন একটি আয়তক্ষেত্রের পরিসীমা 40 মিটার, এর প্রস্থ 5 মিটার হলে দৈর্ঘ্য কত মিটার। তো দৈর্ঘ্য আমরা ধরে নেব x আর প্রস্থ হচ্ছে y, তো আমাদের আয়তক্ষেত্রের পরিসীমা 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে x প্লাস হচ্ছে প্রস্থ হচ্ছে y ইকুয়াল হচ্ছে পরিসীমা হচ্ছে 40, তো দেখুন 2 দ্বারা এই পাশে ভাগ হয়ে যাবে, গুণ আছে এই পাশে ভাগ, তাহলে x থাকবে প্লাস y, y হচ্ছে প্রস্থ হচ্ছে 5 ইকুয়াল 2 দ্বারা 40 কাটলে হচ্ছে 20,
তাহলে অতএব এক্স ইকুয়াল কত 5 প্লাস আছে এই পাশে আসে মাইনাস হবে। তাহলে 20 থেকে যদি 5 মাইনাস করি তাহলে 15, তাহলে এক্স এর মান 15 অর্থাৎ দৈর্ঘ্য হচ্ছে 15 মিটার। অ্যান্সার ক। 16 নম্বর প্রশ্ন, একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটি 30 ডিগ্রি ও 60 ডিগ্রি, ত্রিভুজটির বাহু তিনটির অনুপাত কত? দেখুন এখানে ত্রিভুজটা যেহেতু সমকোণী ত্রিভুজ, তাহলে ত্রিভুজ যদি সমকোণী হয় তাহলে অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার হয়। অর্থাৎ যে কোনো একটি বাহুর বর্গের মান অপর দুইটা বাহুর বর্গের সমষ্টির সমান হলে ত্রিভুজটি সমকোণী হবে। এখন এই অপশনগুলোর মধ্যে শুধু এই অপশনটাতেই বড় যে মানটা আছে, তাহলে 2 স্কোয়ার ইকুয়াল হচ্ছে এই দুইটার বর্গের সমষ্টি সমান হবে, অর্থাৎ 1 স্কোয়ার প্লাস √3 স্কোয়ার। তাহলে 2 এর বসে ছিল হচ্ছে 4, এখানে 1 এর বসে ছিল 1 প্লাস √ স্কোয়ার কাটা গেলে 3, তাহলে 4 ইকুয়াল কি 1 আর 3 যোগ করলে 4। তাহলে যেহেতু মানে একটার বর্গের মান এবং অপর দুইটা বর্গের সমষ্টির সমান হচ্ছে, তাহলে ত্রিভুজটা কি সমকোণী। তাহলে এইটাই হবে এই প্রশ্নের অ্যান্সার। 17 নম্বর প্রশ্ন, কোনো বৃত্তের যে কোনো একটি চাপের কেন্দ্রস্থ কোণ 30 ডিগ্রি হলে ওই বৃত্তচাপের বৃত্তস্থ কোণের পূরক কোণের মান কত? তো দেখুন এখানে কেন্দ্রস্থ কোণ দেওয়া আছে 30 ডিগ্রি, তার অতএব বৃত্তস্থ কোণটা কত হবে? দেখুন এটা এখানে যদি এরকম হয়, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ এবং এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে কেন্দ্রস্থ কোণ দেওয়া আছে 30 ডিগ্রি, এখানে 30 ডিগ্রি, তাহলে বৃত্তস্থ কোণ কী হয় অর্ধেক হয়ে যাবে, অর্থাৎ কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অথবা আমরা বলতে পারি বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তাহলে যেহেতু বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, তাহলে বৃত্তস্থ কোণটা কত হবে? 30কে 2 দ্বারা ভাগ করতে হবে, 30কে 2 দ্বারা ভাগ করলে হচ্ছে 15 ডিগ্রি। এবং ওই বৃত্তচাপের বৃত্তস্থ কোণের পূরক কোণের মান কত? তাহলে বৃত্তস্থ কোণ পেলাম হচ্ছে 15 ডিগ্রি, তাহলে 15 ডিগ্রি কোণের পূরক কোণ কত হবে? আমরা জানি পূরক কোণ হচ্ছে দুইটা কোণের যোগফল 90 ডিগ্রি। তাহলে একটা কোণ যদি 15 ডিগ্রি হয় তাহলে অপর কোণটা কত হবে? 90 থেকে 15 মাইনাস করলে হচ্ছে কত? 75 ডিগ্রি। তাহলে 15 ডিগ্রি কোণের পূরক কোণ হবে 75 ডিগ্রি। তাহলে অ্যান্সার হচ্ছে ঘ। 18 নম্বর, 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার ও 4 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট 4টি রেখাংশ দ্বারা কয়টি ত্রিভুজ অঙ্কন করা যাবে? তাহলে এই যে 4টা বাহু দেওয়া আছে, এই 4টা বাহু দ্বারা বিভিন্নভাবে ত্রিভুজ গঠন করা যেতে পারে। ত্রিভুজ গঠন করার শর্ত হচ্ছে ত্রিভুজের যে কোনো দুটি বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে। অর্থাৎ এই যে 2, 3 এবং 4, এই 3টা বাহু দ্বারা শুধুমাত্র একটি ত্রিভুজ গঠন করা যাবে, অর্থাৎ 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার আর 4 সেন্টিমিটার, এই 3টা বাহু দ্বারাই শুধু ত্রিভুজ গঠন করা যাবে। আপনি যদি 1, 2, 3 নেন তাহলে আবার ত্রিভুজ গঠন করা যাবে না, কারণ এই দুটা যোগ করে এটার থেকে বড় হচ্ছে না। কিন্তু এখানে 2 আর 3 যোগ করে 4 অপেক্ষা বড়, 2 আর 3 যোগ করে 5, তাহলে 5টা কি 4 থেকে বড় হচ্ছে, তার মানে এই ক্ষেত্রে ত্রিভুজ গঠন করা যাবে। কিন্তু এই ক্ষেত্রে যাবে না, কারণ 1 আর 2 যোগ করে 3 এর সমান হচ্ছে। যদি বড় হইতো এখানে তাহলে ত্রিভুজ গঠন করা যেত। আবার আপনি যদি 1, 2, 4 নেন, বাহুটা 1, 2, 4 নেন, তাও কিন্তু হচ্ছে না, 1 আর 2 যোগ করলে হচ্ছে 3, 4 থেকে আরও ছোটো হয়ে যাচ্ছে। তাহলে এগুলো দিয়ে ত্রিভুজ গঠন করা যাবে না, শুধুমাত্র 2, 3 এবং 4 সেন্টিমিটার বাহু দ্বারা ত্রিভুজ গঠন করা যাবে এবং একটি ত্রিভুজ গঠন করা যাবে। 19 নম্বর প্রশ্ন, 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র থেকে 4 সেন্টিমিটার দূরবর্তী যে এর দৈর্ঘ্য কত? দেখুন এটা একটা বৃত্ত, এখানে কেন্দ্র, তো 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট, এই ব্যাসার্ধ হচ্ছে 5 সেন্টিমিটার, বৃত্তের কেন্দ্র থেকে 4 সেন্টিমিটার দূরবর্তী যে, তাহলে এখানে একটা যে আছে এবং কেন্দ্র থেকে এটা হচ্ছে 4 সেন্টিমিটার। তো দূরবর্তী যে দৈর্ঘ্য কত? তাহলে এখানে এই বাহুটা আমরা জানি এখানে একটা কি সমকোণী ত্রিভুজ গঠন হলো। সমকোণী ত্রিভুজের একটা বাহু 5, একটা যদি 4 হয় তাহলে আর একটা 3 হবে। কীভাবে হয়? যে এইটা হচ্ছে ভূমি যদি আমরা ধরি, তাহলে অতিভুজের স্কোয়ার থেকে যদি আমরা লম্বের স্কোয়ার মাইনাস করি, তা মাইনাস করে বর্গ করলে আমরা ভূমি পাবো। অর্থাৎ 5 স্কোয়ার থেকে মাইনাস করব 4 স্কোয়ার, মাইনাস করে রুট করব, তাহলে আমরা কি ভূমি পাবো। তাহলে দেখুন 5 5 25 আর 4 4 16, 25 থেকে 16 বিয়োগ করলে 9 এবং 9কে রুট করলে হচ্ছে 3, তাহলে এই ভূমিটা পেলাম হচ্ছে 3। এবং এই যে কেন্দ্র থেকে যে লম্ব আঁকা হয়েছে যে এর ওপর যে অঙ্কিত লম্বটা, এটা কী করে যেকে দুই ভাগে বিভক্ত করে, সমান 2 ভাগে, অর্থাৎ এখানে 3 সেন্টিমিটার হওয়ার কারণে এই পাশেও কী হবে 3 হবে। তাহলে এই জের দৈর্ঘ্য কত? আমাদের চাইছে জের দৈর্ঘ্য কত সেন্টিমিটার, তাহলে জের দৈর্ঘ্য হচ্ছে 3 আর 3 6, তাহলে জের দৈর্ঘ্য হচ্ছে 3 যোগ 3 অর্থাৎ 6 সেন্টিমিটার। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ। 20 নম্বর প্রশ্ন, একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 8 সেন্টিমিটার, ওই বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গমিটার? তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 8, তাহলে বর্গক্ষেত্রের কর্ণের সূত্র হলো √2 ইন্টু বাহুর দৈর্ঘ্য, √2 ইন্টু 8 অর্থাৎ 8 √2, এটা হলো বর্গক্ষেত্রের কর্ণ।
এখন বলছে ওই বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে এই কর্ণের উপর অঙ্কিত বর্গ, তাহলে এটাকে স্কোয়ার করতে হবে। তাহলে এই টুর উপর স্কোয়ার করলে যেটা আসবে সেটা হবে অ্যান্সার। যেহেতু কর্ণের উপর অঙ্কিত বর্গ, তাহলে স্কোয়ার দিলেই বর্গ হয়ে যাবে। তাহলে 8-এর উপর স্কোয়ার দিলে 8 হচ্ছে 64, 8-এর উপর স্কোয়ার দিলে 8 হচ্ছে 64 ইন্টু হচ্ছে রুট স্কোয়ার কাটা যাবে, থাকবে 2। তাহলে 64 আর 2 গুণ করলে হচ্ছে 128। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 128 বর্গ সেন্টিমিটার। 21 নম্বর প্রশ্ন, বৃত্তের কোনো উপচাপে অন্তর্লিখিত কোণটি? তাহলে বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণটি হয় স্থূলকোণ। দেখুন, এটা যদি একটা বৃত্ত হয়, বৃত্তের যদি দুইটা চাপ থাকে, একটা হচ্ছে ছোট চাপ এবং একটা থাকে বড় চাপ। ছোট চাপটাকে বলা হচ্ছে উপচাপ, আর এই বড় চাপটাকে, এই যে বড় চাপটা যে আছে এটাকে বলা হচ্ছে অধিচাপ। এবং এখানে যদি কেন্দ্র থেকে যদি কোণ আঁকা হয়, তাহলে উপচাপে যে কোণটা হলো, এখানে যে কোণটা, এই যে এই কোণটা, এই কোণটা হচ্ছে কি স্থূলকোণ। তাহলে উপচাপের কোণটা হচ্ছে স্থূলকোণ। আর অধিচাপ হচ্ছে কোণটা, এই যে এটা, এখানে যদি কোণটা, যে কোণটা হবে, অর্থাৎ এই কোণটা, এই চাপের উপর কোণটা হচ্ছে এটা, মানে এই পাশেরটা, তাহলে এটা হচ্ছে কি অধিচাপে কোণটা হয় কি, তাহলে এই কোণটা কি সূক্ষ্মকোণ। তাহলে অধিচাপের কোণটা হচ্ছে সূক্ষ্মকোণ। তাহলে এখানে উপচাপে অন্তর্লিখিত কোণটি তাহলে কি, উপচাপে অন্তর্লিখিত কোণ চাইছে আমাদের, কোণটা হবে স্থূলকোণ। 22 নম্বর প্রশ্ন, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, ক্ষেত্রফল 216 বর্গমিটার হলে তার পরিসীমা কত? তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, তাহলে প্রস্থ ধরে নিব হচ্ছে আমরা, প্রস্থ ধরবো হচ্ছে x, অতএব দৈর্ঘ্য কত 1.5 গুণ, তাহলে 1 সমস্ত 2-এর 1 গুণ হচ্ছে x, তাহলে 2 একে 2 একে 3, তাহলে 3x উপরে আর নিচে 2। তো ক্ষেত্রফল দেওয়া আছে 216, তাহলে প্রশ্ন মতে হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ 3x/2 গুণ হচ্ছে, এটা হলো দৈর্ঘ্য আমাদের, ইন্টু হচ্ছে প্রস্থ হচ্ছে x, সমান কত 216। তাহলে x আর x গুণ করলে x স্কোয়ার সমান 216, এই 2 এই পাশে আসে উপরে চলে যাবে এবং 3টা নিচে চলে আসবে। 3 দ্বারা 216কে ভাগ করলে হচ্ছে কত, 3 × 7 = 21 আর 3 × 2 = 72। তাহলে 72 আর 2 গুণ করলে 144 এবং স্কোয়ারটা এই পাশে এসে রুট হবে, 144কে রুট করলে পাবো আমরা 12। তাহলে x এর মান পেলাম 12। তাহলে আমাদের কাছে যে পরিসীমা হচ্ছে কি সূত্র, পরিসীমা হচ্ছে 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য হচ্ছে আমাদের কত, 3x/2 প্লাস প্রস্থ হচ্ছে x, তাহলে 2 আর এখানে 3 গুণ x এর মান হচ্ছে আমাদের 12, নিচে 2 যোগ হচ্ছে x এর মান হচ্ছে 12। তাহলে 2 দ্বারা 12 করলে 6, তাহলে 2 ইন্টু 318, 18 আর 12 যোগ করলে হচ্ছে 30, তাহলে 30 × 2 = 60। তাহলে পরিসীমা হলো 60 মিটার। তাহলে অ্যান্সার হচ্ছে গ। 23 নম্বর প্রশ্ন, ক = খ সমান 4:5 এবং খ = গ ইকুয়াল হচ্ছে 7:8 হলে ক = গ ইকুয়াল কত? তাই দেখুন, আমরা ক = খ লিখব সমান 4:5 আর খ = গ সমান কত 7:8। তাহলে অতএব যদি এটা গুণ করি এইভাবে, তাহলে ক = খ = গ পাবো, ক = গ সমান 4 × 7 = 28 ইস্টু এটা 5 × 7 = 35 ইস্টু 5 × 8 = 40। তাহলে আমাদের চাইছে ক = গ, অতএব ক = গ, তাহলে ক এর মান হচ্ছে 28 ইস্টু গ এর মান হচ্ছে 40। তাহলে এখন 4 দ্বারা ভাগ করলে 4 × 7 = 28 আর 4 দ্বারা 40 ভাগ করলে 4 × 10 = 40। তাহলে আমরা পেলাম 7:10। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ। 24 নম্বর প্রশ্ন, -2x² + 4x - 5 রাশিটির সর্বোচ্চ মান কত? অর্থাৎ x এর মান কত বসাইলে এটার মান সর্বোচ্চ পাওয়া যায় সেটা বের করতে হবে। তো এখানে x এর মান যদি আমরা 1 বসাই, তাহলে x এর মান যদি 1 বসাই তাহলে রাশিটির সর্বোচ্চ মান পাওয়া যাবে। কারণ দেখুন, এই যে 2, এই যে -2 × x² মানে 1² প্লাস 4 × x এর মান ধরলাম 1 -5, তাহলে -1 এর পরে ছিল 1 আর 2 গুণ করলে 2 প্লাস 4 × 1 = 4 -5। তাহলে দেখুন, -এর হচ্ছে -2 আর -5 -7, 4 থেকে যদি -7 বিয়োগ করি, 4 থেকে যদি 7 বিয়োগ করি তাহলে পাবো -3। অর্থাৎ x এর মান যদি 1 বসাই তাহলে এটার মান সর্বোচ্চ পাবো, -3 পাবো। কিন্তু এই 1 বাদ দিয়ে আপনি যত কিছুই বসান না কেন এটা থেকে ছোট আসবে। দেখুন, আমরা যদি 0 বসাই তাহলে এটা 0 হবে, এটাও 0 হবে, তাহলে মান হবে শুধু -5। কি আসবে? -5 কিন্তু -3 থেকে ছোট।
এবং আপনি যদি অন্য যে কোনো মান বসাই দিতে পারেন 4, 3 যা ইচ্ছা বসাইতে পারেন, তো মানটা কি আসবে এই -3 থেকে ছোট আসবে, অর্থাৎ x এর মান শুধু 1 হলেই এই মান এইটির মান সর্বোচ্চ আসবে -3, এটি হবে সর্বোচ্চ মান। 25 নম্বর প্রশ্ন, PQ রেখাংশকে R বিন্দুতে এমনভাবে অন্তর্বিভক্ত করা হলো যেন PQ is to PR equal PR is to QR হয় যখন PR greater than QR, অর্থাৎ দেখুন এই যে PQ রেখাংশ, এখানে P এখানে Q, তো PQ রেখাংশকে R বিন্দুতে বিভক্ত করা হয়েছে, R বিন্দুতে অন্তর্বিভক্ত করা হয়েছে এবং এখানে বলে দিচ্ছে PR greater than QR, অর্থাৎ PR এর মানটা কি বড় হবে QR এর থেকে, তো এটা যেহেতু বড় হবে, এটা যদি 1 হয় তাহলে এটা কি হবে অবশ্যই 1 এর থেকে ছোট হবে, তাহলে সেই অনুপাতে অ্যান্সার হয়ে যাচ্ছে খ। এখন আপনারা বলতে পারেন যে এটার থেকেও এটা ছোট, তো এটাও তো হতে পারে, কিন্তু এটার একটা ব্যাখ্যা আছে, এই ব্যাখ্যাটি নিয়ে আমি দ্রুতই একটি ভিডিও বানাবো। এটা অ্যাকচুয়ালি একটা ডিটেলস অঙ্ক এবং এটা অনেক বড় একটা অঙ্ক, এটা হচ্ছে ইন্টারমিডিয়েটের উচ্চতর গণিত বই থেকে নেওয়া। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের এই অঙ্কটার ব্যাখ্যা আসলে প্রয়োজন কিনা। তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।